দিছো? তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম, দেখতে পাচ্ছি। একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? জি ম্যাম, একদম ক্লিয়ার। লাল হিজাবটা দেখো, লাল হিজাবটা ওখান থেকে লাল হিজাবটা দাও, ওই যে লাল হলো করে সেটিং আছে, সেটিং দেখো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুরু করে দেই। হ্যাঁ, তোমাদের স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই স্ক্রিন দেখতে ইয়েস পাচ্ছ ম্যাম। বলো? আচ্ছা, ইয়েস ক্লিয়ারলি ম্যাম। দেখা যাচ্ছে না? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আজকে যেটা করব, আগে ফার্স্ট তোমাদের এটা তোমরা বুঝতেই পারছো, তোমাদের হাফ ইয়ারলি যে এক্সাম দিয়েছো সেই এক্সামের কোশ্চেনটা আমি সলভ করে দিব। হ্যাঁ, তোমরা এখন দেখো কোশ্চেনটা, তোমরা आंसर বলবে, তারপরে আমি দেখাই দেব যে গুগল ঠিক বলছে কিনা। ঠিক আছে? তাহলে দেহের কোন অংশে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? আমরা কেউ आंसर জানি না? অনুচক্রিকা। একের দুই ম্যাম। আমাদের জয়েন করাই যে শেষ হচ্ছে না, এত দেরি কেন করি আমরা? তাহলে দেহের কোন অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? কে সাহায্য করে? শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, লোহিত অনুচক্রিকা রক্তকণিকা? ম্যাম, অনুচক্রিকা। অনুচক্রিকা। দেখি, আমার একটা ছেলে বলেছে অনুচক্রিকা। ওকে, রাইট অ্যান্সার। তাহলে দেহের কোন অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেই কণিকার নাম কি? অনুচক্রিকা। আমরা জানি
যে আমাদের দেহে কয় ধরনের রক্তকণিকা আছে? 3 ধরনের। 3 ধরনের। কি কি? লোহিত শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, রক্তকণিকা, অনুচক্রিকা। অনুচক্রিকা ম্যাম। এই যে এটাই হলো সমস্যা। আচ্ছা, আমরা 3 ধরনের রক্তকণিকার নাম জানলাম, যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর একটা হলো অনুচক্রিকা। আমরা এই 3টা কণিকার নাম জানলাম। তার মধ্যে দেহের কোনো অংশে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেটা হলো আমাদের অনুচক্রিকা। আমাদের যে অনুচক্রিকা আছে, সেই অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। প্লাটিহেলমিনথেস পর্বের অন্তর্গত কোনটি? আমাদের কয়টা প্রধান পর্ব আছে? 9টি। 9টি। আমরা 9টি প্রধান পর্বের নাম জানি। পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকানোডার্মাটা, কর্ডাটা। তো আমাদের যে এই প্লাটিহেলমিনথেস এর মধ্যে যে পর্ব আছে, তার মধ্যে কোন প্রাণীটা প্লাটিহেলমিনথেস? প্লাটিহেলমিনথেস আরেকটা নাম আছে, টেনিয়া টেনিয়া সলিন। প্লাটিহেলমিনথেস আরেকটা নাম হলো রাউন্ড ওয়ার্ম, তাই না? না ফ্ল্যাট ওয়ার্ম? প্লাটিহেলমিনথেস আর আরেক ফ্ল্যাট ওয়ার্ম। হ্যাঁ, আমি ইচ্ছা করে এটা বলতেছিলাম। এটা হলো চ্যাপ্টা কৃমি, বাংলায় যেটা বলা হয় চ্যাপ্টা কৃমি। ওকে, আমরা রাইট অ্যান্সারটা দেখে নেই যে গুগলে কি দেওয়া আছে। দেখো, টেনিয়া সলিন। এটা খুবই সহজ প্রশ্ন। মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টি? 4টি। 4টি। এটা সহজ প্রশ্ন দেখে দিয়েছি আমি। পুষ্পিতা হাসান, তুমি কে বাবা? নতুন এসছো? জি মিস। জি মিস। তোমার আইডি তাড়াতাড়ি করে নিবা কলেজ থেকে। জি মিস। এখন দেখো, কোনটি ভার্টিব্রাটা? কাতলা আমরা ফিশ ম্যাম। হ্যাঁ, কাতলা ফিশ। কাতলা ফিশ। কারণ শ্রিম্প ফিশ আমরা যেটা বলেছি চিংড়ি, চিংড়ি হলো আমাদের কি আর্থ্রোপোডা। স্টারফিশ ইকানোডার্মাটা। জেলিফিশ, সেও কি জেলিফিশ কোন পর্ব? হ্যাঁ, সেও হলো কি আমাদের ইকানোডার্মাটা। তো আমরা এর মধ্যে যেটা বাকি থাকলো কাতলা ফিশ, এটা হলো ভার্টিব্রাটা। কারণ কাতলা ফিশ হলো কর্ডাটা পর্বের প্রাণী, আর কর্ডাটা পর্বের উপপর্ব হলো ভার্টিব্রাটা। আমরা অ্যান্সার গুলো দেখতে পাচ্ছি। আমরা যারা এক্সামে ভুল করেছি তারা খুব ভালো করে আমরা দেখে নেই। তাহলে কোনটি ভার্টিব্রাটা? কাতলা ফিশ। এরপর কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? লিম্ফোসাইট। লিম্ফোসাইট। কিন্তু আসলে দেখো, আমরা জানি যে আমাদের রক্তকণিকা কয় ধরনের? 3 ধরনের। লোহিত রক্তকণিকা, শ্বেত 3 ধরনের। রক্তকণিকা, আর একটা হলো অনুচক্রিকা। এর মধ্যে আমরা যে লিম্ফোসাইটটা বললাম যে আমাদের লিম্ফোসাইট তৈরি করে, এটা হলো আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে, সেই শ্বেত রক্তকণিকার হলো ভাগ, তাই না? তো আমাদের শ্বেত রক্তকণিকার মধ্যে যে লিম্ফোসাইট আছে, এই লিম্ফোসাইটটা আমাদের দেহে কি করে? অ্যান্টিবডি তৈরি করে। তো আমরা দেখে নেই রাইট অ্যান্সার। হ্যাঁ, কোন রক্তকণিকা দিয়ে অ্যান্টিবডি তৈরি করে? সেটা হলো লিম্ফোসাইট। তাহলে আমরা জানলাম যে লিম্ফোসাইট কি করে? আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করে। তাহলে কোন রক্তকণিকা দিয়ে অ্যান্টিবডি তৈরি করে? লিম্ফোসাইট।
এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, চিত্রটি লক্ষ্য করো এবং চিত্র না আসলে এটা হলো একটা উদ্দীপক। 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দাও। সুমনের হাত কেটে গিয়ে রক্ত পড়া শুরু হলো। সুমনের হাত কেটে গিয়ে কি হলো? রক্ত পড়া শুরু হলো। কিছুক্ষণ পর সে কি করলো? নিজে নিজে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটিকে কি বলে? রক্তপাত, রক্ততঞ্চন, রক্ত নিঃসরণ বা রক্ত তঞ্চন বা রক্ত শোষণ। রক্ত তঞ্চনের আরেকটা সহজ নাম আছে কি? ব্লাড ক্লটিং, হুম, ব্লাড ক্লটিং, সে তো ইংলিশ, বাংলায় আরেকটা নাম আছে। রক্ত জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধা। তাহলে রক্ত তঞ্চনের আরেকটা নাম হলো রক্ত জমাট বাঁধা। কারণ কিছুক্ষণ পর নিজে নিজে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। রক্ত পড়া বন্ধ হয়ে গেল মানে কি? তার রক্তটা জমাট বেঁধে গেল। আর যদি রক্ত পড়া বন্ধ না হতো, রক্ত যদি জমাট না বাঁধতো, তাহলে কি হতো? আমাদের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। তো ওরা রক্ত পড়তে পড়তে সে নিজে কি হতো? মারা যেত। তাহলে দ্বিতীয় ঘটনাটি কি বলে? রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধা। রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধা। এইটা একটু করা। কয়টি প্রোটিন ফ্যাক্টর সুমনের দ্বিতীয় ঘটনার জন্য দায়ী? 13টি, 10টি, কে 10টা বললো? 11টি না মিস? হ্যাঁ, আরেকজন 12 বলো। ও মিস 13টি দেন, 13টি হবে, 13টি। যে 10টি বলেছে রং অ্যান্সার, ভুল উত্তর। কারণ 13টি হবে মিস, 13টি 13টা, নাহলে 11টি, দুইটার একটা। এই পিটানি দিব, 11 কই থেকে আসে? 11 তো 13টা, বইয়ে 13টা, নাই, 13টি মিস, বইয়ে তো নাই। 13টি হবে। 13টা ফ্যাক্টর হলো দ্বিতীয় ঘটনার জন্য। তাই এর মধ্যে 4টি হলো প্রধান ফ্যাক্টর। টিভিটা আসতে দাও। তাহলে আমরা কয়টা ক্লোটিং ফ্যাক্টর দ্বিতীয় ঘটনার জন্য দায়ী? 13টা। আর এই যে 13টা ক্লোটিং ফ্যাক্টর যে দ্বিতীয় ঘটনার জন্য দায়ী, এর মধ্যে কয়টা প্রধান ফ্যাক্টর বলো তো? মনে আছে কারো? 4টি ফ্যাক্টর প্রধান। 4টি প্রধান ফ্যাক্টর। কয়টা ফ্যাক্টর প্রধান? 4টা। সেই 4টা ফ্যাক্টর কি কি? ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, আর একটা ক্যালসিয়াম আয়ন। হ্যাঁ, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। এগুলো মনে রাখতে হবে। তাহলে কয়টি ক্লোটিং ফ্যাক্টর সুমনের দ্বিতীয় ঘটনার জন্য দায়ী? 13টা। এখন আর ভুল করা যাবে না। ল্যামিনিডেন্স মার্জিনালিস কোন পর্বের প্রাণী? আগে ল্যামিনিডেন্স মার্জিনালিস কে চিনি। সে কে? বাংলায় তার নাম কি কেউ বলতে পারবে? তার ভিতরে মুক্তা থাকে। মুক্তা কোন প্রাণীর ভিতরে পাওয়া যায় কেউ বলতে পারে? ঝিনুক, ঝিনুক। অনেক কত গান আছে। ঝিনুক ওটা সাগর বেলা, তারপরে ঝিনুক কুড়াতে এসে মুক্ত পেলাম। গান এখন তো আমরা গান শুনি না, আগে শুনতাম না, এখন গান শোনা হয় না, এখন আমরা গান শুনি, সেটা অন্যরকম গান। তো যাই হোক, ল্যামিনিডেন্স মার্জিনালিস হলো ঝিনুকের সায়েন্টিফিক নেম, বৈজ্ঞানিক নাম। আর এই ঝিনুক কোন পর্বের প্রাণী? আমরা যখন পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ঝিনুক হলো মলাস্কা পর্বের প্রাণী। কোন পর্বের প্রাণী? মলাস্কা পর্বের প্রাণী। শামুক, ঝিনুক দুটোই মলাস্কা পর্বের প্রাণী। ম্যাম শিখিয়েছিল পাইলা গ্লোবোসা শামুক, ল্যামিনিডেন্স মার্জিনালিস ঝিনুক। তাহলে ল্যামিনিডেন্স মার্জিনালিস কোন পর্বের প্রাণী? মলাস্কা পর্বের প্রাণী। কেন মলাস্কা পর্বের প্রাণী? কারণ তাদের দিকে আছে ম্যান্টেল নামক পাতলা আবরণে আবৃত এবং এটা শক্ত খোলকে আবৃত থাকে। ঠিক আছে, আরো বৈশিষ্ট্য আছে। তো যাই হোক,
আমরা তো অনেক সৈনিকের নাম জানি, আমাদের শরীরের আণবিক সৈনিক বলা হয় কোনটিকে? আমাদের শরীরের আণবিক সৈনিক বলা হয় কোনটিকে? কেউ বলতে পারবো না? লিম্ফোসাইট। আর লিম্ফোসাইট আমাদের কি করে? রোগ জীবাণু ধ্বংস করে, আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে। এই জন্য লিম্ফোসাইটকে বলা হয় আণবিক সৈনিক। তাহলে পরীক্ষায় যদি এরপরে আসে আমরা আর ভুল করবো না, এবার যা করেছি করেছি। আণবিক সৈনিক বলা হয় ভুল কাকে? করিনি। লিম্ফোসাইটকে। কোনটি অপ্রতিসাম্য? এর আগেও পরীক্ষা দিয়েছিলাম এটা। এটা পুরনো প্রাণী, পুরনো অ্যামিবা। অ্যামিবা। কারণ এটা একটা এক্সামে দিয়েছিলাম, ফার্স্ট এক্সামে। অপ্রতিসম প্রাণী হলো অ্যামিবা। ছিদ্রযুক্ত প্রাণী কোনটি? স্পঞ্জ। হ্যাঁ, এটা আসলে একটা করা যায় কি জানো, আমরা কিন্তু স্পঞ্জ দিয়ে কি করি, কোথাও পানি পড়লে স্পঞ্জ ফেলে দিই, এবং স্পঞ্জ গুলো কেমন হয়? ফুটা 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 হয়। প্রাণীটার কথা আলাদা, কিন্তু যারা স্পঞ্জ তৈরি করেছে, স্পঞ্জ জাতীয় জিনিস ম্যাক্সিমাম দেখবে যে এরকম কিছুটা। তো যাই হোক, স্পঞ্জ হলো ছিদ্রযুক্ত প্রাণী। এটা পুরনো প্রশ্ন থেকে দিয়েছি। ত্রিপদ নামকরণের প্রবক্তা কে? মেন্ডেল। স্লেজেল ম্যাম। হ্যাঁ, এটা ওই প্রশ্ন থেকে দিয়েছি, কারণ অনেকে এটা ভুল করেছিল গত এক্সামে, এই জন্য দিয়েছি এবার। স্লেজেল হলো ত্রিপদ নামকরণের প্রবক্তা। এটা খুবই সহজ একটা প্রশ্ন দিয়েছি, অ্যান্সার বলেই দিয়েছি। ডিপ্লোবস্টিক প্রাণীদের কয়টি ভ্রূণীয় স্তর দেখা যায়? 2 ম্যাম। বললাম তো এটা একটা সহজ প্রশ্ন, এটা সহজে অ্যান্সার দেওয়া যায়। ম্যাডাম বলেই দিয়েছে, ডিপ্লো মানে হলো 2, আর এখানে যদি ট্রিপ্লো থাকতো তাহলে হতো 3। 2। এই যে শামসুজ্জামান আছে আজকে? আরবিন আছো? আরবিন 200। আরবিনের রোল যেন কত? 206 না? না 4? 5। 5। শামসুজ্জামান আরবিন নাই, ও আজকে কোথায় গেছে? কোন পর্বে প্রাণীতে রক্ত সংবহন তন্ত্র ও শ্বসন তন্ত্র অনুষ্ঠিত? ওই এক্সামের দিনে বলে উঠছে ম্যাডাম এটার অ্যান্সার নাই। আমি ওকে অ্যান্সার দিলাম, আমি তো ডিউটিতে ছিলাম, যে আসলে কোনো ভুল নাই, কারণ এটার অ্যান্সার এখানেই দেওয়া আছে। কারণ আমরা যে পর্বগুলো যখন বৈশিষ্ট্য করছিলাম, তখন তোমাদেরকে বলেছিলাম যে দুটো পর্বের একটা বৈশিষ্ট্য সমান। ঠিক আছে, দুটো পর্বের একটা বৈশিষ্ট্য কি একই। রুমের চেয়ারের সাথে দাও। আচ্ছা, তাহলে আমরা আর রুমের লাইটটা দিয়ে যাও, অন্ধকার হয়ে গেছে। না ভিতরে ইয়েতে দাও, আর লাইটটা দাও, অন্ধকার দেখা যাচ্ছে, বৃষ্টি পড়তেছে তো অন্ধকার দেখা যাচ্ছে। তো আমরা যেটা বলছিলাম যে কোন পর্বে প্রাণীতে রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত। আমরা যে 9টা পর্ব পড়েছিলাম, পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা। এই প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা এই দুটো পর্বে প্রাণীতে কি আছে? রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত। তাহলে দেখো এখানে অ্যান্সার আছে কিনা বলো তো? এখানে অ্যান্সার হ্যাঁ আছে? ম্যাম আছে। তাহলে কোন পর্বে প্রাণীতে অনুপস্থিত? নেমাটোডা। নেমাটোডা। তাহলে ও পরীক্ষার মধ্যে আমাকে বলে কি ম্যাম অ্যান্সার দেওয়া নেই, তো আমি বললাম মাথা ঠান্ডা করে দেখো, আর প্রশ্নে কি নাই, কোনো ভুল নাই। কারণ তোমার যে প্রথম পর্বটাই দিবে এমন তো না,
তোমার কি করতে পারে, দ্বিতীয় পর্বটাও দিতে পারে, যেটা মন চাবে সেটাই দিবে, কারণ তোমার জানা থাকতে হবে দুটোই। তাহলে এখানে কি হবে, কোন পর্বের প্রাণীতে রক্ত সংবন্ধত্র অনুপস্থিত, নেমাটোডা। এখানে নেমাটোডা ও প্লাটিহেলমিনথেস দেওয়া থাকতে পারতো, আবার নেমাটোডা না থেকে শুধু প্লাটিহেলমিনথেস দেওয়া থাকতে পারতো। এই জন্য আমাদের দুটোই জানতে হবে। কোন সংবহন মানুষে অনুপস্থিত, এটা একটু কঠিন হয়ে গেছে তাই না? কোন সংবহন মানুষে অনুপস্থিত? রেনার পোর্টাল, এটা কখনো মানুষে হয় না এই সংবহনটা। তাহলে রেনার পোর্টাল। আমরা 15টা এমসিকিউ জেনে নিলাম। কারো কোনো কনফিউশন আছে বা কারো মনে হয়েছে No, এটা ma'am. ভুল অ্যান্সার? হ্যাঁ, নো ম্যাম। No, ma'am. কারো যদি কোনো কনফিউশন থাকে এখনো বলো। এখন আমরা এই যে আমাদের যে এই কয়টা যে এমসিকিউ আছে, আমরা এই কয়টা এমসিকিউ পরীক্ষায় আসলে আর ভুল হবে আমাদের? ফাইনালে যদি আসে, ম্যাম আবার ফাইনালও হবে? হ্যাঁ ম্যাম ফাইনাল না স্যার কি এটা হয়ে গেছে? ফাইনাল হয়ে গেছে, আমার কাছে হয়েছে, বাংলাদেশ সরকারের কাছে তো হয় নাই। ম্যাম এত পরীক্ষা মনে হয় জীবনেও কোনো কলেজ দেয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, যদি ফাইনাল এক্সামে আসে, এইচএসসি এক্সামে আসে, আমরা অবশ্যই পারবো। আরো আছে না, ইয়ার ফাইনাল আছে না এরপরে। এখন সিকিউটা দেখো। শিক্ষা সফরে কক্সবাজারে গিয়ে জাজবি এবং তার সহপাঠীরা কিছু প্রাণী নমুনা সংগ্রহ করে শিক্ষককে দেখালেন। সংগৃহীত নমুনাগুলোর বৈশিষ্ট্য কেন নিম্নরূপ দেখো। এ একটা নমুনা, কিন্তু নাম বলে দেয়নি, দেয়নি, নাম বলে দেয়নি। তারপরে আছে হলো কি, এরপরে আছে কি বি, বি হলো একটা নমুনা, এরপর আছে সি। তাহলে তিনটা নমুনা আমরা দেখতে পাচ্ছি, এ বি সি। এখন এ যে নমুনা সেটা সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট, বোঝা যাচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ কাদের, কোন পর্বের। তারপরে বি, দেখতে তারার মতো, বোঝা যাচ্ছে কোন পর্বে প্রাণী তারার মতো। সি, দেহ শক্ত খোলকে আবৃত। দেখো এখানে সিলম কি, তোমরা তো জানোই সিলম কি, যেটা সরাসরি দেওয়া আছে যে ভ্রূণের মেসোডার্ম থেকে উদ্ভূত কি কি পর্দা দিয়ে আবৃত, পেরিটোনিয়াম নামক পর্দা দিয়ে আবৃত না, মেসোডার্মাল স্তর থেকে উদ্ভূত একটা দেহ গহ্বর তরলে পূর্ণ থাকে, সেটাকে বলা হয় সিলম। এরপর আছে প্রতিসাম্য বলতে কি বোঝো। প্রাণীদের মধুরতর দুপাশে সদৃশ সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে কি বলা হয়, প্রতিসাম্য বলে। এরপরে প্রতিসাম্য কয় ধরনের, গোলীয়, ওরীয়, এগুলো তুমি দিতে পারো, না দিলেও সমস্যা নাই। এরপর গ নাম্বার আছে, গ নাম্বারে কি বলা আছে, এ বি সি প্রাণীর পর্বের নাম। এ বি সি প্রাণীর কিসের নাম, পর্বের নাম উল্লেখপূর্বক 3টি করে শনাক্ত বৈশিষ্ট্য ও একটি করে প্রাণীর বৈজ্ঞানিক নাম লিখো। তাহলে এ বি সি প্রাণীর পর্বের নাম। এ, সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট কোন পর্ব, এত দেখি তাকে, সে আমাদের ক্লোজ ফ্রেন্ড, তাও বলতে পারি না কে সে, Ma'am, কে সে। বুঝি নাই। হ্যাঁ, আবার বলেন কোয়েশ্চেন। সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট এ, তাহলে এই পর্বের নাম কি, প্রাণীটাকে আগে সেটাই বলি। আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। হ্যাঁ, পর্বের নাম আর্থ্রোপোডা। প্রাণীটাকে আমরা যে প্রাণীটাকে খুব চিনি, আমাদের ক্লোজ ফ্রেন্ড, সে হলো পেরিপ্ল্যানেটা আমেরিকানা।
ম্যাম ও ফ্রেন্ড তেলাপোকা, হয় কেমনে? ককরোচ। তেলাপোকা, ককরোচ। এরপর আছে বি, দেখতে তারার মতো। এই পর্বে প্রাণীর সবগুলো সামুদ্রিক। ইকানোডার্মাটা। সি, দেহ শক্ত খোলকে আবৃত। আমি একটু আগে এমসিকিউ পড়াতে গিয়ে বলেছিলাম যে তাদের দেহ কিসে আবৃত? শক্ত খোলকে আবৃত। তাহলে কোন পর্ব? মলাস্কা। মলাস্কা। তাহলে পর্বের নাম লিখে ফেললাম। এখন 3টা করে শনাক্তকারী বৈশিষ্ট্য, আমি একটা করে বৈশিষ্ট্য দিয়েই দিচ্ছি। ম্যাম একটা করে বৈশিষ্ট্য দিয়েছে না বলো? ম্যাম কিন্তু এখানে একটা করে বৈশিষ্ট্য দিয়েছে। যেমন তুমি যদি আর্থপদ লিখো, লিখো যে এই পর্বের প্রাণী সন্ধিভূত অঙ্গ বিশিষ্ট একটা বৈশিষ্ট্য। তারপরে বি, ইকানোডার্মাটা পর্ব লেখার পর তুমি লিখলা যে এই পর্বের প্রাণী দেখতে তারার মতো, ম্যাডাম বলে দিয়েছে। সি, মলাস্কা, দেহ শক্ত খোলকে আবৃত। একটা করে বৈশিষ্ট্য ম্যাম লিখেই দিয়েছে। তাহলে আমরা প্রথমে শিখলাম এ হলো আর্থ্রোপোডা, এটা সন্ধিযুত উপাঙ্গ বিশিষ্ট। এর আরো বৈশিষ্ট্য আছে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কি আছে? তাদের মাথা, তাদের দেহ মস্তক, বক্ষ, উদর 3টা অংশে বিভক্ত এবং তাদের মাথায় কি আছে? অ্যান্টিনা আছে, চোখ আছে, তাদের চোখ। তারপরে আমাদের মালপিজিয়াম নালিকা, তাদের রেচন অঙ্গ। হ্যাঁ, এরপর বি নাম্বার, দেখতে তারার মতো। এখানেও ডানাটা। এই পর্বের প্রাণীতে হলো দেখতে তারার মতো, এটা তো লেখাই আছে। এবং এই পর্বের প্রাণী বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র থাকে এবং এই পর্বের প্রাণী সকলেই সামুদ্রিক। এই পর্বের প্রাণী কি? সকলে সামুদ্রিক। সি, দেহ শক্ত খোলকে আবৃত, মলাস্কা পর্বের প্রাণী। তারপরে ম্যান্টেল নামক পাতলা আবরণে আবৃত থাকে। তো তাদের হলো যে পৌষ্টিক নালী, এটা পেঁচানো ইউ আকৃতির। আর উদাহরণ এই হলো সন্ধিযুত উপাঙ্গ বিশিষ্ট। এর বৈজ্ঞানিক নাম কি? পেরিপ্লানেটা আমেরিকানা বা এপিস ইন্ডিকা, মেক্রোব্রাকিয়াম রোজেনবার্গি। তারপরে ইকানোডার্মাটা ফাইলামের সায়েন্টিফিক নেম অ্যান্টিডোন বিফিডা। দেহ শক্ত খোলকে আবৃত। এর সায়েন্টিফিক নেম এখানে দেওয়া আছে, ল্যামিনিডেন্স মার্জিনালিস। যে তুমি এখান থেকে লিখে দিবা। এই যে ল্যামিনিডাস মার্জিনালিস। এরপর উদ্দীপকের আলোকে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এটা প্রশ্নটা তোমাদের বইয়ে সরাসরি দেওয়া আছে, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা দেওয়া আছে, আমরা পড়েছিলাম। এখানে দেখো তোমাদের বইয়ে সুন্দর করে 2টা প্রয়োজনীয়তা দেওয়া আছে, একটা তাত্ত্বিক প্রয়োজনীয়তা আর একটা হলো ফলিত প্রয়োজনীয়তা। হ্যাঁ, আর তাত্ত্বিক প্রয়োজনীয়তা কি তোমরা এখানে দেওয়া হয়েছে যে শ্রেণীবিন্যাসের মাধ্যমে কোনো প্রাণী গোষ্ঠী অন্তর্ভুক্ত প্রাণী সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়, কম পরিশ্রমে এবং স্বল্প সময়ে এই প্রাণী জগতের অনেক সদস্য সম্পর্কে জানা যায় এবং প্রাণীগুলো বিবর্তনিক ধারা নির্ণয়ে শ্রেণীবিন্যাস সাহায্য করে, নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস সাহায্য করে। তারপরে তোমাদের যে ফলিত প্রয়োজনীয়তা আছে সেখানে দেখো যে কি কি লেখা আছে, বন্য প্রাণী সংরক্ষণে সাহায্য করে, কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাত উদ্ভাবনে সাহায্য করে এবং জনস্বাস্থ্য, কৃষি এবং বনের ক্ষতিকর প্রজাতি দমনের উদ্দেশ্যে শ্রেণীবিন্যাসে সঠিক প্রজাতির সঠিক পরিচয় দান করে। তো এই হলো আমাদের সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন। আমরা কি প্রশ্নটা ক্লিয়ারলি বুঝেছি সবাই? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? এই রেসপন্স নেই কেন কারো? নো ম্যাম। হ্যাঁ, জোরে বলবা, ম্যাম শুনতে পায় না। না এর আগের বার বলেছিলাম ম্যাম, আপনি খেয়াল করেন নাই। আচ্ছা, এই যে এখন শুনতে পেলাম। তাহলে আমরা এটা শেষ করলাম
এখন আমরা যেটা আমাদের নতুন অধ্যায় শুরু করতে হবে। তো আমাদের সিলেবাসে আমরা আমাদের শর্ট সিলেবাস হাতে পেয়ে গেছি। হ্যাঁ, 2022 সালের। আমি সবাইকে আবারও বলবো, আমরা এই সিলেবাসটা সবাই দেখো, আমি কিন্তু স্টুডেন্ট না, প্রিন্ট দিয়ে নিয়েছি। তোমরা সবাই, আবারও বলছি, তোমরা সফট কপি না রেখে সবাই হার্ড কপি কালেক্ট করবে। কারণ আমাদের এই সিলেবাসে বাংলাদেশ সরকার কি করেছেন, 7টা অধ্যায় দিয়েছেন। আমাদের কয়টা অধ্যায় মোট? 12টা ছিল। তার মধ্যে তো আমাদের একটা পড়া অধ্যায় চলে গেছে, সেটা হলো 12 অধ্যায়। কারণ আমরা তো জানি না বাংলাদেশ সরকার সিলেবাস সংক্ষিপ্ত করে দিবেন। এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে। বায়োলজিরও সাবজেক্ট টপিক চলে আসবে, কারণ এটা পঞ্চম সপ্তাহে দিয়েছে। তো তোমরা সবাই পেয়ে যাবা। বৃহস্পতিবার ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে ফেস টু ফেস। হ্যাঁ, ম্যাম বৃহস্পতিবারে তো বায়োলজিতে তোমাদের হাইস্ট কত? হাইস্ট যে কত বাবা বলতে পারছি না, সেটা ফাইন্ড আউট করি না এখনো, কারণ আমার কপি চেক করা হয়ে গেছে, ম্যাডামের এখনো হয় নাই। কারণ দুটা যোগ না করে তো বলতে পারবো না। আপনারটার হাইস্ট কত? কত যে মা বলতে পারি না বাবা, দেখতে হবে। বলেন, বলবেন না? না বলবো না কেন, তোমাদের মার্কস তোমাদেরকে জানাবো না তো কাকে জানাবো বলো? হ্যাঁ, ডায়েরিটা অবশ্য আমার সামনেই আছে, কিন্তু কত হাইস্ট পেয়েছে এখন খুঁজতে হবে। এই যে ডায়েরি নিয়ে আমি বসে আছি, ডায়েরিতে লেখা আছে, কিন্তু কথা হলো তোমাদের যে কত হাইস্ট, ভেবেছিলাম যে ম্যাডামেরটা আমারটা যোগ করে আমি দেখবো আর কি। এই জন্য হাইস্টটা ফাইন্ড আউট করি না আর কি, ফাইন্ড আউট করলে দেখাবো। থাক, এই জন্য করা হয়নি। কারণ দুটো যোগ করে তো আমাদের হাইস্ট মার্কস আসবে। তো আমরা এই যে সিলেবাসের কথা যেটা বলছিলাম, যে আমাদের কোন কোন অধ্যায়গুলো আছে আমরা সবাই জানি। আমি এর আগেও লিখে দিয়েছি বোর্ডে, আজকে আবার মুখে বলছি। আমাদের কোন কোন অধ্যায় আছে? অধ্যায় 1, 2, 3, 4, 5, 7, 11, এই 7টা অধ্যায় আমাদের আছে। তাহলে আমাদের 1 থেকে 5 পর্যন্ত আছে, তারপরে আমাদের অ্যাড হয়েছে 7 আর 11। বোঝা গেছে? এভাবে মনে রাখবা। আর সবাই এই হার্ড কপিটা রেখে দিবা। তাহলে 1 থেকে 7, 1 থেকে 5 পর্যন্ত আছে, তারপরে আছে 7 আর 11। আমরা তো প্রথম অধ্যায় পড়ে শেষ করেছি, চতুর্থ অধ্যায় পড়েছি ইনশাআল্লাহ। এখন আমাদের বাকি থাকবে মাঝে 2 আর 3। আমরা এখন পঞ্চম অধ্যায় শুরু করব, 2-3 পরে পড়াবো। আমরা কোন অধ্যায় শুরু করব? পঞ্চম অধ্যায়। তাহলে পঞ্চম অধ্যায় যে আমরা শুরু করব, পঞ্চম অধ্যায়ের নাম কি আমাদের? আমাদের পঞ্চম অধ্যায় হলো মানব শারীরতত্ত্ব। পঞ্চম অধ্যায় কি? মানব শারীরতত্ত্ব, ইংলিশে বলা হয় হিউম্যান ফিজিওলজি। তাহলে মানব শারীরতত্ত্ব, শ্বসন ও শ্বাসক্রিয়া, শ্বসন ও শ্বাসক্রিয়া। তাহলে আমাদের পঞ্চম অধ্যায় কি? শ্বসন ও শ্বাসক্রিয়া। পঞ্চম অধ্যায় শুরু করার আগে আমরা যে জিনিসটা জানি, আমাদের যদি একটা বদ্ধ করে রেখে দেওয়া হয়, সেখানে কিছুক্ষণ পর আমার কি অবস্থা হবে বলো তো? হ্যাঁ, আমাকে একটা বদ্ধ করে রেখে দেওয়া হলো, বন্দি করে, সেখানে কিছুক্ষণ পর, এবং সেই ঘরটা ধরো আন্ডারগ্রাউন্ডে, সেখানে কি অবস্থা হবে? কিছুক্ষণ পরে শ্বাসকষ্ট কি হবে? হবে, শ্বাসকষ্ট হবে। কেন হবে? অক্সিজেনের অভাবে। হ্যাঁ, অক্সিজেনের অভাবে। তাহলে আমার বডিতে তো কার্বন ডাই অক্সাইড হচ্ছে, তাই না? কার্বন ডাই অক্সাইড আমার তৈরি ভিতরে থাকছে, সেই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সেখানে বেড়ে যাবে। আমি কার্বন ডাই অক্সাইড ছাড়বো, কিন্তু আমি তো অক্সিজেন পাবো না, কারণ সেখানে অক্সিজেন নেই। তাহলে মানুষ কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। মানুষ কেন, কোনো প্রাণী পারে না, ম্যাক্সিমাম প্রাণী অক্সিজেন ছাড়া কেউ বাঁচতে পারে না। আর এই যে অক্সিজেন, এটা আমাদের শ্বসন অঙ্গের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। এবং আমরা আমাদের যে খাবার, এই আমরা জানি যে আমাদের শরীরে অনেক কোষ আছে, এটা আমাদের জানা। আমাদের শরীরে কি কোষ গণনা করা যায়? কেউ কখনো শুনেছে যে কত কোষ আছে? না, হুম,
আমাদের শরীরে কোষ কেউ গণনা করতে পেরেছো? কোষ গণনা করা যায় না, কারণ ইনফিনিটি, অসংখ্য কোষ আছে। এবং কোষে আমরা জানি যে এখানে টিস্যু কোষ আছে, এবং এই টিস্যু কোষে যে আমাদের খাদ্য উপাদানের সাথে তারা কি করে, এই অক্সিজেনটা আমাদের টিস্যু কোষে খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে উৎপন্ন করে তাপ এবং শক্তি উৎপাদন করে আমাদের জীবনযাত্রাকে কি রাখে, সচল রাখে। তাহলে আমরা জানলাম যে আমাদের কি আছে, শরীরে অসংখ্য কোষ আছে, এবং এই কোষের মধ্যে যে টিস্যু কোষ আছে, অক্সিজেন এই টিস্যু কোষের সাথে যে সঞ্চিত যে খাদ্য উপাদান থাকে টিস্যু কোষে, এই সঞ্চিত খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে সে কি উৎপন্ন করে, তাপ এবং শক্তি উৎপাদন করে আমাদের জীবনকে কি রাখে, সচল রাখে। এবং উপজাত হিসেবে কি তৈরি করে, উপজাত হিসেবে কি তৈরি করে আমরা বলতে পারবো? অবশ্যই কার্বন ডাই অক্সাইড। উপজাত হিসেবে কি করে, কার্বন ডাই অক্সাইড। এবং সেই কার্বন ডাই অক্সাইড কি হয়, আমাদের শ্বসন অঙ্গের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে। তাহলে কার্বন ডাই অক্সাইডটা কি হয়, শ্বসন অঙ্গের মাধ্যমে আমাদের দেহের বাইরে বেরিয়ে আসে। তাহলে আমাদের এই চ্যাপ্টার পড়ার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে শ্বসন কি। কেউ বলতে পারে? শ্বসন আসলে একটা জটিল প্রক্রিয়া, তাই না? এবং এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, কারণ শ্বসন যদি না থাকে, শ্বসন প্রক্রিয়া যদি সংগঠিত না হয়, তাহলে কি আমি বাঁচবো? বলো তো। এটা সকল জীবের জন্য এটা একটা চলমান প্রক্রিয়া। তাহলে আমরা শ্বসন কি এটা জানবো। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়া জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে কোষ মধ্যস্থ খাদ্য বস্তুকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তি রূপে মুক্ত করে, এবং উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে, তাকে কি বলে, শ্বসন বলে। পরীক্ষায় কিন্তু এই সংজ্ঞাটা খুবই আসে। তাহলে শ্বসন কি, আমি আরেকবার বলছি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে কোষ মধ্যস্থ খাদ্যের স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তি রূপে কি করে, মুক্ত করে, এবং উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে, তাকে কি বলে, শ্বসন বলে। তাহলে শ্বসন কি আমরা পারবো? কি শ্বসন কি আমরা পারবো? করতে হবে, তাই না? তাহলে আমরা শ্বসন কি জানলাম। কারো রেসপন্স নেই কেন? শ্বসন কি পারবো? ইনশাআল্লাহ ম্যাম পারবো। হ্যাঁ, পড়তে হবে, না পড়লে পারা যাবে না। আর আমাদের প্রধান শ্বসন অঙ্গের নাম কি? তুমি কি দিয়ে শ্বসন নাও, শ্বাস প্রশ্বাস নাও? তোমার শ্বসন অঙ্গের নাম কি? ফুসফুস। ফুসফুস। হ্যাঁ, তাহলে মানুষের প্রধান শ্বসন অঙ্গের নাম কি? ফুসফুস। তাহলে শ্বসন পথ কি? অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে শ্বসন পথ হলো যে পথ দিয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং কি হয়, ফুসফুস থেকে বেরিয়ে আসে, তাকে কি বলে, শ্বসন পথ বলে। পরীক্ষা অনেক সময় 1 মার্কসের জন্য আসে শ্বসন পথ কি। তাহলে যে পথ দিয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং ফুসফুস থেকে তা কি হয়, বেরিয়ে আসে, তাকে বলা হয় শ্বসন পথ। তাহলে শ্বসন পথ কোথা থেকে শুরু? এই যে আমাদের যে সম্মুখ নাসারন্ধ্র আছে, এখান থেকে আমাদের শ্বসন পথে শুরু। আর আমাদের যে শ্বসন তন্ত্র আছে, এই শ্বসন তন্ত্রকে 3টা অঞ্চলে ভাগ করা যায়। সেই 3টা অঞ্চল কি কি? বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, আরেকটা হলো বায়ু পরিবহন অঞ্চল, আরেকটা শ্বসন অঞ্চল। তাহলে আমাদের যে শ্বসন তন্ত্র আছে, এই শ্বসন তন্ত্রকে কয়টা ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে ভাগ করা যায়। বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল, আরেকটা শ্বসন অঞ্চল। তাহলে আমাদের শ্বসন তন্ত্রকে কয়টা ভাগে ভাগ করা যায়, কয়টা অঞ্চলে ভাগ করা যায়?
এমসিকিউ প্রশ্ন আসে অনেক সময় যে মানুষের শ্বসন তন্ত্রে কয়টি অঞ্চলে ভাগ করা যায়। এখনই আমি করালাম, কেন আমরা বলতে পারছি না? 3টি অঞ্চলে ভাগ করা যায়। কয়টা অঞ্চলে ভাগ করা যায়? 3টি অঞ্চলে। একটা হলো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল, আর একটা শ্বসন অঞ্চল। আমাদের যে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল আছে তার মধ্যে আমাদের অনেকগুলো ভাগ আছে। আবার বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলে আমাদের এখানে 5টা ভাগ আছে। সেগুলো কি কি? আমি যে একটু আগে বললাম যে আমাদের যে সম্মুখ নাসারন্ধ্র, এখান থেকে আমাদের শ্বসন পথের শুরু। তাহলে এই আমাদের বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলে কি আছে? সম্মুখ নাসারন্ধ্র আছে, ভেস্টিবিউল আছে, নাসা গহ্বর আছে, পশ্চাৎ নাসারন্ধ্র আছে, আরেকটা আছে নাসা গলবিল। তাহলে আমাদের বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলে আমরা কি কি পাবো? সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, আরেকটা হলো নাসা গলবিল, আরেকটা ষড়যন্ত্র। তাহলে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলে আমরা কি কি দেখতে পেলাম? সম্মুখ নাসারন্ধ্র, তারপরে ভেস্টিবিউল, নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গলবিল, আরেকটা হলো ষড়যন্ত্র। এরপর আছে আমাদের কি? বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চলে আমাদের 2টা অংশ আছে। এখানে এখানে আছে হলো শ্বাসনালী বা ট্রাকিয়া, আর একটা হলো ব্রঙ্কাস। শ্বাসনালী বা ট্রাকিয়া, আর একটা হলো ব্রঙ্কাস। এরপর আছে শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চলে আছে আমাদের 2টা অংশ, একটা হলো ফুসফুস আর একটা হলো শ্বসন বৃক্ষ। ফুসফুস আর একটা শ্বসন বৃক্ষ। এখন কথা ম্যাডাম, আমাদের ইয়ার মধ্যে শরীরের মধ্যে আবার শ্বসন বৃক্ষ আছে? এই শ্বসন বৃক্ষের আরেকটা নাম আছে ব্রাঙ্কিয়াল। তাহলে মানুষের শ্বসন তন্ত্রের যে আমরা দেখলাম যে 3টা অঞ্চলে ভাগ করা যায়, সেই 3টা অঞ্চলের মধ্যে আমরা প্রথম অঞ্চলটা জানলাম হলো বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। প্রথম অঞ্চলটা আমরা কি জানলাম? বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলে কি আছে আমাদের? সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, ষড়যন্ত্র। সম্মুখ নাসারন্ধ্র কোথায়? আমরা দেখতে পাচ্ছি আমাদের নাকের সামনে, এখানে 2টা কি আছে? ছিদ্র আছে। হ্যাঁ, তাহলে আমরা নাকের সামনে অবস্থিত 2টি ছিদ্রকে এই সম্মুখ নাসারন্ধ্র বলে। এটা দিয়ে কি হয়? এর পথে বায়ু দেহের অভ্যন্তরে প্রবেশ করে, কারণ এর একটা নাম আছে, সেটা হলো শ্বসন পথ। তাহলে এই পথে বায়ু কি করে? দেহের ভিতরে প্রবেশ করে। এই পথে বায়ু কোথায় প্রবেশ করে? দেহের ভিতরে প্রবেশ করে। এরপরে আছে ভেস্টিবিউল। ভেস্টিবিউলটা কি? এখানে হলো নাসারন্ধ্র, যে আমাদের এই যে 2টা যে নাকের ছিদ্র আছে, এই ছিদ্রের পরে, হ্যাঁ, নাকের ভিতরে যে অংশের নাম সেটা হলো ভেস্টিবিউল। এখানে কিন্তু অনেকগুলো লোম আছে। হাত দিয়ে দেখো যে ভিতরে কি আছে? লোম আছে, তাই না? এই লোমগুলো কেন? এই লোমগুলো কেন দিয়েছেন আল্লাহ তাআলা? এই লোমগুলো আসলে ছাকন যন্ত্র হিসেবে কাজ করে। যখন ধুলাবালি প্রবেশ করতে চায় তখন এই লোমগুলো কিন্তু আটকিয়ে যায়। আমাদের নাকের ভিতরে যে লোমগুলো আছে ছাকন যন্ত্র হিসেবে কাজ করে, এবং তারপরে কি হয়? বাতাসটা কি হয়? পরিষ্কার হয়। তাহলে এরা কি করছে? যে বাতাস পরিষ্কারে সহায়তা করে। তাহলে আমরা যে ভেস্টিবিউল দেখলাম, ভেস্টিবিউলটা কোথায়? আমাদের নাকের ভিতরে। এখানে কি আছে? লোম আছে। এই লোমগুলো কি করে? বাতাস পরিষ্কারে সাহায্য করে, এটা ছাকন যন্ত্র হিসেবে কাজ করে। এরপরে আছে গহ্বর। তারপরে একটু আঙ্গুলটা যদি আমরা ভিতরে ঢুকাই এইভাবে, তাহলে কিন্তু কি হয়? এই একটা টিস্যু দিও তো, নাকের মধ্যে হাত দিয়ে ফেলছি। তাহলে আমরা একটা গর্ত দেখতে পাই। কি দেখতে পাই? এখানে একটা গর্ত দেখতে পাই। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে ভেস্টিবিউলের যে পরের অংশটা, এটাই হলো নাসা গহ্বর। এবং নাসা গহ্বরে এই যে আমি হাতটা যে ঢুকাইছি, এখানে কিন্তু ঝিল্লির মতো আছে। হ্যাঁ, কি আছে? মিউকাস ক্ষরণকারী সিলিয়াযুক্ত ঝিল্লি আছে, যা কি অলফ্যাক্টরি কোষে গঠিত। কি কোষে গঠিত? অলফ্যাক্টরি। আমরা অনেকগুলো কোষে গঠিত। এটা তো হলো সিলিয়াযুক্ত মিউকাস কোষগুলো ধুলাবালি এবং রোগ জীবাণু
আটকে দেয়, এরাও ধুলাবালি এবং রোগ জীবাণু আটকে দেয়। আর এই যে অলফ্যাক্টরি যে কোষ, এটা ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে কি করে? সাহায্য করে। এটা ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে কি করে? সাহায্য করে। ও নিচে দেখা একটা টিস্যু বক্স আছে, ওটা দাও, ওই টিস্যুটা দিয়ে যাও। ও টিস্যু বক্সের নিচে একটা ছোট প্যাকেটে টিস্যু আছে, দেখো। আচ্ছা, এরপরে আছে হলো পশ্চাৎ নাসারন্ধ্র। তাহলে আমরা তিনটা জানলাম যে সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, আর একটা হলো নাসা গহ্বর। এরপর আছে পশ্চাৎ নাসারন্ধ্র। নাসা গহ্বর যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসা গলবিলে উন্মুক্ত হয়। তাহলে নাসা গহ্বরে এখানে কি আছে? দুটো ছিদ্র আছে, সেই ছিদ্রের মাধ্যমে সে কোথায় মুক্ত হয়? নাসা গলবিলে উন্মুক্ত হয়। তাকে কি বলে? কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র বলে। তো একটা হবে, তাকে কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র বলে। হ্যাঁ, আর এই ছিদ্রপথে বাতাস কোথায়? গলবিলে প্রবেশ করে। এই ছিদ্রপথে বাতাস কোথায় প্রবেশ করে? গলবিলে প্রবেশ করে। তাহলে নাসা গলবিল। এরপর পশ্চাৎ নাসারন্ধ্রের পরে কি অবস্থিত? নাসা গলবিল অবস্থিত। আর এরপরে মুখ গলবিল, এবং এরা মুখ গলবিল এবং ষড়যন্ত্র পর্যন্ত বিস্তৃত। ষড়যন্ত্র নিয়ে অনেক গল্প আছে, অনেক হাদিস আছে। হ্যাঁ, এই পৃথিবীতে প্রথম এসেছিলেন কে? কোন মানব? আমরা বলতে পারি? পৃথিবীতে কোন মানব প্রথম এসেছিলেন? হযরত আদম আলাইহিস হ্যাঁ, আদম আলাইহিস সালাম এসেছিলেন। উনি কিছুদিন পৃথিবীতে যখন থাকছেন তখন উনি একা থাকতে পারেন না, তখন তার সঙ্গীর প্রয়োজন হয়। আল্লাহ তাআলা অনুভব করেন যে ওনার কষ্ট হচ্ছে, উনি একা থাকতে পারছে না, তখন ওনার একজন সঙ্গী দিয়ে দেন। সেই সঙ্গী কে? হযরত হাওয়া আলাইহিস সালাম। হ্যাঁ, হাওয়া আলাইহিস সালামকে ওনার কাছে পাঠান। কিন্তু ওনাকে বলা হয়েছিল যে একটা ফল আছে, ওই ফলটা সেই জন্য কখনোই তাকে না খাওয়ায়। তখন শয়তান কি করেছেন? তাকে ওই ফলটা খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করেছেন। তারপরে উনি ওনাকে খাওয়াইছেন। খাওয়ানোর পর তখন থেকে পুরুষের গলার নিচে উঁচু হয়ে আছে। হ্যাঁ, প্রত্যেকটা পুরুষ মানুষের গলার নিচে কি আছে? উঁচু হয়ে আছে, তাই না? তো এই যে গলার নিচে যে উঁচু হয়ে আছে, বাইরে থেকে দেখা যায় এবং হাত দিলে আরো ভালোভাবে বোঝা যায়। এটার নাম হলো কি? অ্যাডামস আপেল। হ্যাঁ, তাহলে এর নাম কি? আদমস আপেল। আদমস আপেল বলা হয় এই উঁচু হয়ে থাকা অংশটাকে। তবে এর আসল যে নামটা সেটা হলো যে ষড়যন্ত্র। কারণ আমাদের মেয়েদের ক্ষেত্রে এটা সাধারণত দেখা যায় যে উঁচু হয়ে নাই। হ্যাঁ, একটা বলা হয় যে আমাদের যে থাইরয়েড যে আছে, আমাদের থাইরয়েডের তরুণাস্থি সবচেয়ে বড়, এবং এটি গলার সামনে উঁচু হয়ে ওঠে। এবং পুরুষে বলা হচ্ছে যে হাত দিলে সহজে বোঝা যায়, এবং এটা বাইরে থেকে দেখা যায় পুরুষের ক্ষেত্রে। এটাকে বলা হয় আডামস আপেল। এবং এই ষড়যন্ত্রের উপরে একটা ছোট এপিগ্লোটিস নামক অনেক পেশি যুক্ত থাকে। এটা মিউকাস আবরণী এবং ষড়যন্ত্র পেশি সংগঠন প্রসারণে ষড়যন্ত্র টান কি করে? নিয়ন্ত্রণ করে। এখানে টান অবস্থায় কি হয়? বাতাসের সাহায্যে ষড়যন্ত্র কম্পিত হয়ে একটা সাউন্ড সৃষ্টি করে, মানে শব্দের সৃষ্টি করে। এবং এই এপিগ্লোটিসটা খাদ্য যখন আমরা খাবার যখন খাই, খাবার খাওয়ার সময় কি হয়? এই মুখটা বন্ধ করে দেয়। ফলে খাদ্য আমাদের কোথায়? এই ষড়যন্ত্রে প্রবেশ না করে আমাদের এটা হলো অন্য সময় এটা কোথায় চলে যায়? আমাদের পাকস্থলীতে চলে যায়। অন্য সময় এটা শ্বসনের উদ্দেশ্যে কি থাকে? উন্মুক্ত থাকে। ষড়যন্ত্রে কি সৃষ্টি হয়? শর্ট সৃষ্টি হয়। এই জন্য বিজ্ঞানিক হাদিসে কিন্তু আছে, ইসলামে আছে যে খাবার সময় কম কথা বলবেন, কিন্তু আসলে আমরা খাওয়ার সময় সবচেয়ে বেশি কথা বলি। কারণ এখানে সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে। কারণ এই সময় তোমার একটা অর্গান বন্ধ থাকে। হ্যাঁ, অবশ্যই কিছু একটা বন্ধ থাকলে অবশ্যই মানুষের কষ্ট হওয়ার কথা। এই জন্য খাবার সময় কথা কম বলবে। কারণ হঠাৎ করে যদি ষড়যন্ত্রটা খুলে যায়, খুলে যাওয়ার পরে ওর ভিতরে যদি খাবার ঢুকে দেয়, তাহলে প্রবলেম হয়ে যাবে। তো আমরা আমাদের যে শ্বসনযন্ত্রের যে তিনটা অঞ্চল আছে, আমরা প্রথম অঞ্চলটা জানলাম যে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। এই বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের আমরা যে 6টা অংশ, সেই 6টা অংশ আমরা ভালো করে জানলাম। সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গলবিল, আর একটা হলো ষড়যন্ত্র। তাহলে আমরা আজকে কোশ্চেন সলভ করেছি।
হ্যাঁ, তারপরে আমরা নতুন চ্যাপ্টার শুরু করলাম। আমরা নতুন যে চ্যাপ্টার শুরু করলাম সেই চ্যাপ্টারের নাম কি আমাদের? মানব শারীরতত্ত্ব, শ্বসন এবং কে শ্বাসক্রিয়া, তাই না? শ্বসন ও শ্বাসক্রিয়া। এবং এখানে আমরা যে জিনিস আমরা আজকে যা যা পড়লাম, প্রথমে আমরা শিখলাম যে আমাদের শ্বসন কি, তারপরে আমাদের শ্বসন অঙ্গ কি, প্রধান শ্বসন অঙ্গ কি। আমরা কিন্তু এখানে মানব শারীরতত্ত্ব বলা হয়েছে, কারণ আমি মানুষ নিয়ে কথা বলছি। এবং এই যে শ্বসন যে আছে, আমরা আমাদের প্রধান শ্বসন অঙ্গ সম্পর্কে জানলাম, শ্বসন পথ কি আমরা এটা জানলাম। এবং আমাদের যে শ্বসন পথ আছে, আমরা যে আমাদের যে শ্বসন পথ আছে, এই শ্বসন পথ কি আমরা এটা জানলাম। এবং শ্বসন পথ আমাদের যে আছে, শ্বসন পথের কাজ জানলাম। এবং বায়ু গ্রহণ এবং আমরা যে শ্বসন অঞ্চলে শ্বসন পথ তন্ত্রের যে তিনটা অংশ, আমাদের সেই তিনটা অংশ কি কি আমরা জানলাম, যে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল, আর একটা শ্বসন অঞ্চল। বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলে আমরা 6টা অংশ সম্পর্কে জানলাম: সমক নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গলবিল, আর একটা হলো স্বরযন্ত্র। তাহলে আমরা এটা জানলাম। এবং আমরা এই যে 5টা অংশ যে আমরা জানলাম, মনে হয় যে আমরা 5টা অংশ মোটামুটি বর্ণনা শিখলাম এবং কাজ শিখে ফেললাম। তো ঠিক আছে, তো আমরা আসলে বাসায় আমরা বইটা অবশ্যই খুলবো। বইটা খুলে আমরা আমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আমরা অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু আমাদের, তোমরা জানো যে সঠিক সময় সঠিক দিনে দিতে হবে, এটা বাংলাদেশ সরকার দিয়েছেন। এবং তোমাদের যে যে সাবজেক্টে, তোমাদের এখন বাংলার ফিজিক্স চলছে, তাই না? তোমাদের কি চলছে? নওশিন, বাংলা আর ফিজিক্স। হ্যাঁ, নিশ্চয় সাবজেক্ট টিচার তোমাদেরকে বলে দিয়েছে। তো তোমরা সুন্দর করে লিখে অবশ্যই তোমরা বৃহস্পতিবারে, তোমাদের তো ক্লাস হবে না বৃহস্পতিবারে, তোমরা বৃহস্পতিবারে কলেজে এটা জমা দিবে। আর তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে, বাবা ক্লাসগুলো রেগুলারলি করো। উপস্থিতি এত কম থাকলে হবে? তোমরা একটু বন্ধুদেরকে বলো। আজকে কি 205 কোনো ক্লাস করে নাই নওশিন? না ম্যাম। তোমরা আসলে ক্লাসগুলো করো রেগুলারলি, কারণ ক্লাস করলে তোমরা অনেক কিছু জানতে পারবে। যেমন ধরো আজকে আমি নতুন তোমাদের কোশ্চেন সলভের পাশাপাশি নতুন কোশ্চেন শিখালাম, তো নতুন চ্যাপ্টার ওপেন করলাম। তাহলে এই নতুন অধ্যায়ে যেটুকু তোমরা এখন পড়ালাম, তোমাদের আরেকটা ইনফরমেশন দিই যে আমাদের শ্বসনে 2টা গ্যাস ক্রিয়া করে, সেই 2টা গ্যাসের নাম কি কি? হ্যাঁ, তোমরাই বলো। অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। এটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে শ্বসনে কি হয়, 2টো গ্যাস ক্রিয়া করে, একটা হলো অক্সিজেন আর একটা কার্বন ডাই অক্সাইড। তাহলে শ্বসনে কয়টা গ্যাস ক্রিয়া করে? 2টো গ্যাস, একটা অক্সিজেন আর একটা কার্বন ডাই অক্সাইড। ওকে, তোমরা সবাই, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ কন্টিনিউ। জি, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা আজকে যেটা পড়লাম, আমরা তো জানলাম যে আমরা পঞ্চম অধ্যায় আমরা শুরু করেছি। তো তোমরা সবাই বাসায় খুবই ভালো করে পড়বে, খুব ভালো করে পড়বে। ওকে ওকে, আল্লাহ হাফেজ, ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। একটা যে কথা বলেছিল অ্যাসাইনমেন্ট নিয়ে, যে ওখানে যে অ্যাসাইনমেন্টে যে পদবীর নামটা চেয়েছে, ওখানে আমরা কি দিব? তোমার কথা বুঝিনি আমি। ম্যাম, এই যে অ্যাসাইনমেন্টে যে প্রাপককে পদবীর নাম চেয়েছে টিচারে, ওখানে আমরা কি লিখবো? তোমাদের যে টিচারের কাছে ওটা ফাঁকা রেখো, কলেজে যেয়ে লিখো। আচ্ছা মিস। ঠিক আছে, কলেজে গিয়ে তোমরা যে টিচারের কাছে জমা দিবে ওখানে জিজ্ঞেস করে লিখো। আর আমি আমরা হলো যে টিচারের সাবজেক্ট, কাছে জমা দিব সেই টিচারের নাম লিখবো ওখানে? হ্যাঁ ওখানে তোমাদের সাবজেক্ট টিচারকে জেনে নিও যে কোন টিচার, কারণ আমাদের এক এক সাবজেক্টে তো 2জন টিচার, তাই না? আচ্ছা ম্যাম। হ্যাঁ, এখন কোন টিচারের কাছে তোমারটা জমা হবে, তুমি টিচারের কাছে, যে সাবজেক্ট টিচারের কাছে এটা জেনে নিও বাবা, ঠিক আছে? ঠিক আছে মিস, আসসালামু ঠিক আলাইকুম। আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোশ্চেন? নো ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।